আন্দোলনের সময় ছাত্রদের জঙ্গি আখ্যা দিয়ে স্বৈরাচারীর হাতকে শক্তিশালী করেছে অনেক গণমাধ্যম, বললেন প্রেস সচিব। আমরা 1 থেকে 36-এ যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে, তারা এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট। ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা আছে। নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ওপর নির্ভর করে সরকারের সফলতা ব্যর্থতা, ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা। জন্মসনদ ও পাসপোর্ট নিয়ে ভোগান্তি কমানোর নির্দেশ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের দাবি দুরভিসন্ধিমূলক, অভিযোগ বিএনপি নেতাদের। এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্য, বললেন তারেক রহমান। শাহবাগে প্রাথমিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের মহাসমাবেশ, চাকরি ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। হাইকোর্টের রায় বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি বিকেলে। আমি সিরিয়ালে আছি কিন্তু আমার সিরিয়ালের গুরুত্ব নাই। আমি স্যার ওষুধ লেখেন, কারণ ওষুধ তো কি লিখবো আমি আন্তাজি। মেডিকেল টেস্টের নামে হয়রানি, স্বাস্থ্য পরীক্ষার জটিলতায় শেষ হয় বিদেশগামী বহু শ্রমিকের ভিসার মেয়াদ। কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিছু এজেন্সি, সিন্ডিকেট ভাঙার তাগিদ। मुसलमानों को एक कर दे, तमाम तशद्दुद से हिफाजत फरमा दे, तमाम जुल्म से हिफाजत फरमा दे। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনায় প্রার্থনা, পথে পথে বাড়ি ফেরা মানুষের ঢল। আন্দোলনের সময় ছাত্রদের জঙ্গি আখ্যা দিয়ে স্বৈরাচারীর হাতকে শক্তিশালী করেছে অনেক গণমাধ্যম। কোন গণমাধ্যম কিভাবে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তা নথিভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করার মধ্য দিয়ে জবাবদিহির সংস্কৃতি করতে হবে। জানান, শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। এ সময় জুলাই অভ্যুত্থানে গণমাধ্যম ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন প্রেস সচিব। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, শিবির নেতা সাদিক কায়ুম সহ অন্যান্যরা বক্তব্য দেন। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। দেশকে এগিয়ে নিতে ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের সময় এসেছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দেশকে 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব, এটাই হবে আজকে আমাদের এই কাউন্সিলের, এই সম্মেলনের মূল প্রতিজ্ঞা, যে সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করার তাগিদ দেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার সুযোগ নেই। আমরা চাচ্ছি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা যদি রাজনীতিবিদদের হাতে ক্ষমতা না থাকে, আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি। অন্য কোনো দুরবসন্তি এর মধ্যে থাকতে পারে। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে হেদায়েতি বয়ানের পর অশ্রুসিক্ত হয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাওলানা সাদ অনুসারীদের এই পর্বে মোনাজাত পরিচালনা করেন ইউসুফ বিন সাদ। শাহজাহান খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আল আমিন তুষার। मुसलमानों को एक कर दे, तमाम तशद्दुद से हिफाजत फरमा दे, तमाम तब्सुम से हिफाजत फरमा दे, मुसलमान के खून को कीमती बना दे। আকাশে বাতাসে ধ্বনিত লাখো কণ্ঠে কান্না আর আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগ তীর। নানা বয়সী ও নানা পেশার মানুষ, এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে জানিয়েছেন মনের আকুতি। শান্তি ও কল্যাণ কামনায় 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত শুরু হয় দুপুর 12:30টার পর। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। মহান আল্লাহ তাআলার দরবারে কামনা করা হয় মানুষের হেদায়েত, সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। আল্লাহর কাছে চাবো যে আল্লাহ যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করে এবং দিনের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উন্নত করে। মানুষ যেন যে হিংসা বিদ্বেষ এগুলো থেকে যেন রেহাই পায়। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমরা শহরে যেতে পারি, আমাদের মৃত্যু যাতে সফরই হোক। এর আগে ফজরের নামাজ শেষে শুরু হয় দিনের আমল। হেদায়েতি বয়ানে শিখে নেয়া দ্বীনি দাওয়াতের আদব আর ইসলামী ছায়াতলে শান্তির পরশে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশা মুসল্লিদের। আল্লাহ যেন সবার, আমরা যত ভাই কালেমা পড়ছি, আমাদের সবারকে যেন এক বানিয়ে দেয়, সবার জরুরত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেয়, আমাদেরকে দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আল্লাহ আমাদের রহমত করে এবং মুসলমান ভাই কোরআনের বাণী যেভাবে চলে আল্লাহ যেমন এই তৌফিক দান করে, আমি সেটাই চাই। আমরা চাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের কাজের জন্য কবুলের মঞ্জুর করুন। এদিকে আখেরি মোনাজাত ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা এলাকা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, যাওয়ার সময় ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, সবাই যার যার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবে আমরা আশা করছি। এবারের পর্বে অর্ধশতাধিক রাষ্ট্রের প্রায় 1700 বিদেশি সহ অংশ নেন লাখো মুসল্লি। ইজতেমা শেষে তাদের অনেকেই দেশে বিদেশে বেরিয়ে পড়বেন দাওয়াতি সফরে। এলেন, শিখলেন, চাইলেন মহান রবের কাছে। এবার এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবার পালা পৃথিবীর প্রতিটি কোণায়। ইসলামের এই শান্তির বার্তা ছড়িয়ে যাবে বিশ্ববাসীর মধ্যে, সবাই বিভেদ ভুলে এক হবে, এমনটাই আশা সাধারণ মুসল্লিদের। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সে খবর জানাতে টঙ্গীর কামারপাড়া এলাকায় আছেন সহকর্মী আল আমিন তুষার এবং টঙ্গী রেলওয়ে স্টেশনে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, যদি একটু দেখাই যে আমার পেছনে এখান দিয়েই কিন্তু আসলে এখন বাড়ির পানে ফিরছেন যারা আসলে এই ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন। দুপুর 1:08 দিকে কিন্তু আসলে যদিও এই আখেরি মোনাজাতটি শেষ হয়েছে, তবে তার পরপরই কিন্তু জোহরের জামাত অনুষ্ঠিত হয় এবং সেই বড় জমায়েতে কিন্তু সবাই একত্রে শেষবারের মতো নামাজ পড়ার সুযোগ আসলে মুসল্লিরা নিয়েছেন এবং তারা কিন্তু সেই নামাজ আদায় করেছেন এবং তারপরে কিন্তু অনেকেই এখন বাড়ির পাড়ে ফিরছেন এবং বাড়ির দিকে যাচ্ছেন। যাদের এলাকা আশেপাশে রয়েছে তারা কিন্তু যাচ্ছেন এবং আশপাশের জেলাগুলো যারা রয়েছেন তারাও কিন্তু যাচ্ছেন। তবে যারা আসলে দূরের জেলাগুলো থেকে এসেছেন, যারা আসলে দূরের জেলা, তারা কিন্তু এখন আবার তাদের দুপুরের খাবারের যে অংশটুকু সেই অংশটুকু সেরে নিচ্ছেন। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়েই কিন্তু তারাও আসলে যার যার জেলায় আসলে ফিরবেন, এমনটাই আমাদের সঙ্গে কথা হচ্ছিল এবং মোনাজাতে তারা আসলে মহান সৃষ্টিকর্তার কাছে ইসলামের শান্তির বার্তা যেন আসলে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়ে তেমনটাই যেমন চেয়েছেন, সঙ্গে শান্তি এবং
এবং সমৃদ্ধির দোয়াও তারা আসলে করেছেন পৃথিবীর এবং দেশবাসীর জন্যে। এর বাইরেও আসলে যারা আমরা যেমনটা জানতে পেরেছি যে শুধু এখানে আসলে যারা রয়েছেন তারা কিন্তু অনেকে আবার এখানে অবস্থান করবেন আগামীকাল মাগরিব পর্যন্ত। মূলত ওনারা হচ্ছেন বিভিন্ন জেলায় যারা আসলে অবস্থান করছিলেন, চিল্লায় ছিলেন, তারা কিন্তু এখানে আরেকবার একটা জোড় সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে। সেই জোড় সম্মেলনের জন্যই কিন্তু তারা আসলে আজকে কিন্তু তারা অনেকেই কিন্তু এখানে থেকে যাবেন, কেননা আগামীকাল মাগরিব পর্যন্ত সেই জোড় সম্মেলন চলবে এবং সেই জোড় সম্মেলন শেষে কিন্তু আসলে তারাও আসলে বাড়ির পানে ফিরবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে টঙ্গী রেলওয়ে স্টেশনে আছেন আমার সহকর্মী শফিকুজ্জামান রুবেল, চলে যাব সেখানে। রুবেল। তুষার, আপনি যেমনটা জানাচ্ছিলেন, বিশ্ব ইজতেমার 58তম ইজতেমার শেষে মূলত মুসল্লিরা তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে টঙ্গী রেলওয়ে স্টেশনে রয়েছি। আমরা দেখেছি যে আখেরি মোনাজাতের পরেই মূলত অনেক মুসল্লিরা কিন্তু স্টেশনে আসতে শুরু করেছিল। এরপরে আপনি জানেন যে মোনাজাত শেষ হতে হতে কিন্তু আপনার জোহরের নামাজের টাইম হয়ে গিয়েছিল। তো এই জন্য নামাজের শেষ করে মূলত মুসল্লিরা কিন্তু তারা আমরা দেখেছি যে একযোগে স্টেশনে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে এখান থেকে কিন্তু কয়েকটি ট্রেনও ছেড়ে গিয়েছে, যেগুলো আসলে রানিং ট্রেন ছিল, বিভিন্ন দেশের যে বিভিন্ন জায়গা থেকে এসেছিল সেই ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে অন্যান্য যেটা আমরা যে এবারের যে বিশ্ব ইজতেমা সেটা আপনি জানেন যে 2 ধাপে মোট 3টি পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে 2 পর্বে আমরা দেখেছিলাম যে স্টেশনে যে উপচে পড়া ভিড় বাড়ি ফেরা মুসল্লিদের, সেটা কিন্তু এই শেষ ধাপে অর্থাৎ তৃতীয় ধাপে আমরা কিন্তু সেইটা একটু কম দেখতে পাচ্ছি এবং যেই ভোগান্তিটা আমরা প্রথম ধাপে মূলত দেখেছিলাম, প্রথম ধাপের প্রথম পর্বে যেরকম শেষ করে যখন মানুষ আসলে যানবাহনের যেই ক্রাইসিস তৈরি হয়েছিল, সেটা কিন্তু এই একদম শেষ ধাপে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি না। দেখতে পাচ্ছি যে খুব স্মুথলি যারা মুসল্লিরা তারা কিন্তু তাদের বাড়িতে যাচ্ছেন এবং আপনি জানেন যে এই মুসল্লিদের ইজতেমা শেষ করে বাড়ি ফেরার জন্য কিন্তু বিশেষ করে 8টি ট্রেন, বলতো আন্তনগরে 8টি ট্রেন কিন্তু বিশেষ ট্রেন তাদের জন্য রাখা হয়েছে। সেগুলো কিন্তু স্টেশনের পাশেই মূলত আমরা দেখছি যে সকাল থেকেই দাঁড়িয়ে আছে মুসল্লিরা যখন শেষ করে তারা বাড়ি ফিরবেন, যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়। এখন পর্যন্ত যদি বলি যে 1:01টার দিকে যখন মোনাজাত মূলত 1:30টার পরে যখন মোনাজাত শেষ হলো, তারপরে মূলত মুসল্লিরা যখন এখানে আসতে শুরু করলো, আমরা দেখলাম যে প্রতিটা ট্রেনেই মূলত যাত্রীরা মুসল্লিরা যাচ্ছেন। তবে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে সময় ক্ষেপণ যাতে না হয়, এই জন্য কিছু তরুণ ধর্মপ্রাণ ভাইয়ের আমরা দেখছি যে তারা কিন্তু ট্রেনের ছাদে উঠে যাচ্ছেন, যেটা বারবারই স্টেশন মাস্টার থেকে শুরু করে যারা অ্যানাউন্স করছেন তারা কিন্তু বলছেন যে কোনোভাবে ঝুঁকি নিয়ে যাওয়া যাবে না। পর্যাপ্ত ট্রেন রয়েছে, যাতায়াতের কোনো দুর্ভোগ আজকে লক্ষ্য করা যাচ্ছে না। তারপরেও অনেককেই আমরা দেখছি যে একটু ঝুঁকি নিয়ে ট্রেনের বিভিন্ন জায়গায় কিন্তু বাড়ি ফিরছেন। তো সব মিলিয়ে টঙ্গী রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। ইজতেমা শেষে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। টানা 11 দিন ধরে রাজপথে প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা সকাল থেকে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে হাইকোর্টের রায় বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি হবে বিকেলে। 3 বছরের রিয়ামণি, জীবনের অর্থই বোঝার বয়স হয়নি এখনো, অথচ 11 দিন মায়ের সঙ্গে রাজপথে ছোট্ট এই শিশু সন্তান নিয়ে রাস্তার পাশে রাত কাটানো শারমিন আক্তার জানেন না কেন বাতিল করা হয়েছে তার নিয়োগ। শারমিনের মতো যাদের নিয়োগ বাতিল হয়েছে সবাই এসেছেন শাহবাগে। চলছে টানা আন্দোলন। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে মহাসমাবেশ করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। তারা কোনো কর্ণপাত করছে না, তাদের থেকে কোনো আভাস আমরা পাচ্ছি না। যদি আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি বলেন, এই আন্দোলন যৌক্তিক, কোনো উস্কানি নেই এখানে। প্রাথমিক শিক্ষকদের যে নিয়োগ সেটি 19 বিধিমালা অনুযায়ী বহুকাল ধরে হয়ে আসছে। এই আন্দোলন অত্যন্ত ন্যায়সঙ্গত
এখানে কোনো উস্কানি নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫০০ শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করেছে সরকার। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। শিক্ষকরা শাহবাগে সকাল থেকেই মহাসমাবেশ পালন করছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি জাতীয় জাদুঘরের সামনের সড়কে তারা অবস্থান করছেন এবং যেই রোদ, এই রোদের মধ্যে তারা বসে আছেন। আমরা সেই সকাল থেকে আসলে যেটি দেখিয়েছি সেটি যে তারা যেটি বলছে যে তাদের প্রথম এই নিয়োগেরই প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যারা আছে তারা যোগদান করেছে, কিন্তু তারা তৃতীয় ধাপে যারা আছেন তাদের যেই নিয়োগপত্র সেটি আসলে বাতিল করা হয়েছে। সেই প্রতিবাদেই তারা তাদের যেই দাবি, যে নিয়োগের দাবি, সেই দাবিটি প্রকাশ করছে। আমরা আসলে এখানে দেখেছি এর আগে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধি এসেছেন এবং শিক্ষকদের এই আন্দোলনের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে এবং এই মুহূর্তে যুব সংহতির যে সমন্বয়ক জোনায়েদ সাকি এসেছেন এবং তিনিও আসলে এই শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন এবং তাদের যেই দাবির কথা, সেই দাবির কথাগুলো শুনছেন এবং কিছুক্ষণ পরেই তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তখন আসলে আমরা জানাতে পারবো যে তিনি কি বলছেন এবং এখানকার যেই শিক্ষকরা আছেন তারা তাদের যেই দীর্ঘদিন ধরে তাদের যেই দাবি, যেই তাদের যে নিয়োগ বাতিল করা আছে সেই নিয়োগ বাতিলের প্রতিবাদে তারা এই আন্দোলন তারা আসলে করছেন। আমরা দেখছি যে দীর্ঘ 11 দিন ধরে তারা আসলে সড়কে অবস্থান করছে, তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছেন এবং শাহবাগে আমরা অবস্থান দেখেছি এবং তার আগেই আমরা যেটি দেখেছি তারা অবস্থান কর্মসূচি এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে এবং আজকেই আজকে তারা পূর্ব ঘোষণার অনুযায়ী তারা আজকে মহাসমাবেশ পালন করছে এবং তাদের যে দাবি, আসলে যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এখান থেকে যাবে না বলছে এবং রাজপথ ছেড়ে আসলে তারা যাবেন না। আমরা কয়েকজন যেই সুপারিশ প্রাপ্ত যে শিক্ষক আছেন সেই শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। সেই শিক্ষকরা আমাদেরকে যেটি বলেছেন যে তারা যেই দীর্ঘ 11 দিন পর্যন্ত যেই সড়কে অবস্থান করছেন, তো এই অবস্থান আসলে তাদের যে নিয়োগ পাওয়ার ব্যাপারে সেই নিয়োগ না নিয়ে আসলে তারা এই রাজপথ ছাড়বেন না এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। তো শাহবাগ থেকে প্রাথমিকের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক, সেই শিক্ষকদের আন্দোলনের এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। সিএনজি চালিত অটোরিকশায় মিটারে ভাড়া আদায়ের নির্দেশ চালকদের বিক্ষোভের মুখে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। নির্দেশনা বাতিলের পর রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর ও গাবতলী সহ বেশ কয়েকটি এলাকা থেকে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র জট তৈরি হয় রাজধানীতে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মিটারে ওঠা ভাড়ায় চলবে না সিএনজি চালিত অটোরিকশা, এই এক দফা দাবিতে রোববার সকালে রাস্তায় নামেন চালকরা। রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, মোহাম্মদপুর ও গাবতলী সহ বেশ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করে দেন মিটার ব্যবস্থার কড়াকড়ি বাতিলের স্লোগান। মিটারে 50,000 টাকাটা মামলা দিচ্ছে, এগুলো করে কঠোরভাবে করে করা যায় না, কিন্তু এইভাবে যদি করে তাহলে আমরা কোথায় যাবো? প্রাইভেট সিএনজি, জেলা সিএনজি, গাজীপুরের সিএনজি, নারায়ণগঞ্জের সিএনজি আমাদের ঢাকা শহরেই চলে, অথচ তাদের কিন্তু মিটার নাই, তারা তো মিটার ছাড়াই চালায়, তাহলে আমরা চালাবো কিভাবে? চালকদের সড়ক অবরোধের কারণে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। বিপাকে পড়েন অফিসগামীরা, দুর্ভোগ নিয়ে হেঁটে গন্তব্যে যেতে হয় অনেককে। ক্ষোভের কারণে আমরা অনেকক্ষণ ধরে এখানে জ্যামে আটকেছিলাম, পরে হেঁটে এই পর্যন্ত চলে আসছি। থেকে 2 ঘন্টা রাজপথে নামাটা বন্ধ করতে হবে, যেমন আমাদের অফিসে যাতায়াত অসুবিধা হচ্ছে, একটা ভোগান্তি। অবরোধ শুরুর প্রায় 2 ঘন্টা পর একটি বিজ্ঞপ্তি দিয়ে মিটারে না চললে জরিমানার নির্দেশনা বাতিল করে বিআরটিএ। পুলিশের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি দেখিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হলে রাস্তা ছেড়ে দেন তারা। তবে এরপরেও মামলা দেয়া হলে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দেন চালকরা। মিটার বিহীন ছাড়া গাড়ি চলবে, মিটার চলবে না। দ্রব্যমূল্যের দাম বাড়তি, যার জন্য আমাদের দাবি মেনে গেছে, আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে তারা না মানে তাহলে পরবর্তীতে আবার আমরা রাস্তায় আন্দোলনে নামবো। বিআরটির পক্ষ থেকে সে আগের যে অর্ডারটি, আদেশটি ছিল সেটি বাতিল করা হয়েছে। তার অর্থ হচ্ছে এই মুহূর্ত থেকে যদি মিটার কেউ না চালাতে পারে তাহলে মামলা হবে না, এটাই সরকারের সিদ্ধান্ত। সিএনজি চালিত অটোরিকশা মিটারে না চললে গত 11 ফেব্রুয়ারি 50,000 টাকা জরিমানার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি আল্ট্রালাইজেশন AVS এর কর্মকর্তা কর্মচারীরা।
রোববার সকাল থেকে মিরপুরে বিএভিএস এর প্রধান কার্যালয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। শুরুতে হাসপাতালে অবস্থান নিলেও পরবর্তীতে সড়ক অবরোধ করেন তারা। এরপর দাবি পূরণের আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে আবারও হাসপাতালে অবস্থান নেন। দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন তারা। বলেন, দ্রুত দাবি পূরণে ব্যবস্থা নেওয়া না হলে আবারও সড়কে নামবেন। আওয়ামী লীগ সরকারের আমলে টেলিকম খাতে অনিয়মের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে ইশরাক হোসেন বলেন, টেলিকম খাতে নীরবে লুটপাট চালানো হয়েছে। এ টাকা বিদেশে পাচার না হলে অর্থনীতি এতটা দুর্বল হতো না। সেমিনারে বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা প্রদানের উদ্যোগ নিয়ে পাল্টাপাল্টি যুক্তিতর্ক তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। ইনফো সরকার 1, ইনফো সরকার 2, ইনফো সরকার 3 এগুলো জনগণের ট্যাক্সের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে বিশেষভাবে ব্যক্তি কোম্পানিকে সেগুলোকে টোটাল অথরিটি দিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের পার্সোনাল প্রপার্টির মতো সেগুলোকে ব্যবহার করেছে। আমি চাই এটার শ্বেতপত্র প্রকাশ করা হোক, যে কারা কারা দুর্নীতি করেছে, কিভাবে করেছে এবং এই অর্থগুলোকে কিভাবে আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারি। জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ইমরানকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে শনিবার রাতে জেলার ইসলামপুরে অভিযান চালানো হয়। এ সময় গঙ্গাপাড়া এলাকার নিজ বাসায় আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি ইমরানের উপস্থিতি নিশ্চিত হয় পুলিশ। পরে তাকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। 5 আগস্টের পর আত্মগোপনে ছিলেন ইমরান। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। দীর্ঘ 23 মাস পর সেনাবাহিনীর সহায়তায় নিজ বাড়িতে ফিরেছে বান্দরবানের থানচি উপজেলার 15টি পরিবার। শনিবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিজ বাড়িতে ফেরা শুরু করেছেন স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় উপজেলার বাকলাইপাড়ার গ্রাম ছাড়া 28টি পরিবারের মধ্যে 15টি পরিবারের 81 জন সদস্য বাড়ি ফেরেন। 2022 সাল থেকে জেলার রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকিচির ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র তৎপরতায় নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন তারা। ফিরে আসা পরিবারগুলোর জন্য খাদ্য ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সেনাবাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের দাবি দুরভিসন্ধিমূলক অভিযোগ বিএনপি নেতাদের। এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের লক্ষ্য, বললেন তারেক রহমান। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।